একটু একা হয়ে বসুন তো। আর যদি হেডফোন থাকে তাহলে অবশ্যই কানে লাগিয়ে নিন। গল্পটা বড্ড ব্যক্তিগত, সবার সামনে শোনার মতো নয়। এই যে আমি, মিতু, বর্ধমানের এক ছাপোষা গৃহবধূ। হয়তো ভাবছেন এই মধ্যবয়সী মহিলা আবার কি গল্প শোনাবে, কিন্তু বিশ্বাস করুন, আমার জীবনের এমন কিছু পাতা আছে যা খুলতে গেলে নিজেরই হাত কাঁপে। কিন্তু কেন জানি না, আজ মন চাইছে সেসব কথা আপনাদের সাথে ভাগ করে নিতে। এই যে আমি বসে আছি একটু আরাম করে, যেন আমার শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে কত অজানা ইতিহাস। এই শাড়ির আঁচলের নিচে হয়তো লুকিয়ে আছে কত স্পর্শের স্মৃতি, কত গোপনতার ভার। আমার বাড়ি বর্ধমানে, ছিমছাম একটা গ্রাম, যেখানে বিকেলগুলো এখনো গোধূলির আলোয় রাঙানো থাকে, যেখানে রাতের নীরবতা ভেঙে দেয় শুধু ঝিঝির ডাক। এই নীরবতাই যেন আমার সবচেয়ে বড় সঙ্গী, আমার গোপনতার সাক্ষী। আমার জীবনটাও ছিল এই গ্রামের মতোই শান্ত, নিরিবিলি, সুমিত্রর সাথে বিয়ে হওয়ার পর। কিন্তু সেই শান্তির ভেতরেই কখন যে এক অশান্ত ঝড় ঢুকে পড়ল, আমি নিজেও বুঝতে পারিনি। এই গল্পটা শোনার পর যদি আপনার মনে হয় আমার কথাগুলো আপনার ভালো লেগেছে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাই তো আমার এই গোপন কথাগুলো শোনার একমাত্র ভরসা। আমার বিয়েটা হয়েছিল একেবারে আটপৌরে বাঙালি পরিবারের মতোই। সুমিত্র সরকারি চাকরি করত, শহরে থাকত, বছরে 2-1 বার গ্রামে আসত। বিয়ের প্রথম কটা বছর একরকম ভালোই কেটেছিল। নতুন সংসার, নতুন দায়িত্ব, স্বামীর ভালোবাসা, সব মিলিয়ে একটা সুন্দর স্বপ্ন বোনার চেষ্টা করছিলাম। সুমিত্র মানুষটা ভালো, কিন্তু একটু বেশি কাজ পাগল। ওর অফিস, ওর মিটিং, ওর প্রজেক্ট, এগুলোই ওর জীবনের সব। মাসের বেশিরভাগ দিনও বাইরে থাকত, ফিরত গভীর রাতে। আমি একা পড়ে থাকতাম আমাদের বর্ধমানের এই একতলা বাড়িতে। প্রথম প্রথম মানিয়ে নিতে কষ্ট হলেও পরে একটা নীরবতা আমার জীবনে অভ্যাসে পরিণত হয়েছিল। ঘরের কাজ, রান্নাবান্না, বিকেলবেলা ছাদে পায়চারি করা, এই ছিল আমার রুটিন। একা থাকতে থাকতে কখন যে মনটা উদাস হয়ে যাচ্ছিল, কখন যে একটা অব্যক্ত শূন্যতা আমাকে গ্রাস করছিল, আমি নিজেও টের পাইনি। তারপর এলো অয়ন, সুমিত্রর ছোট ভাই, আমার দেওর। তখন সবে কলেজ শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। অয়ন একেবারেই সুমিত্রর উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসে। ওর মুখটা যেন সবসময় একটা দুষ্টু হাসিতে ভরা থাকত। সুমিত্র যখন বাড়িতে থাকতো না, অয়নই তখন আমার সঙ্গী। কখনো এটা লাগবে, কখনো ওটা লাগবে, নানান বাহানায় আমার ঘরে আসা যাওয়া করত। ওর সাথে কথা বলে আমার একাকিত্বটা যেন অনেকটাই কমে যেত। আমি ওকে ভাইয়ের মতোই দেখতাম, আদর করতাম, ওর পছন্দের জিনিস রান্না করে দিতাম। ও আমাকে দিদির মতো ভালোবাসত, সম্মান করত। অন্তত আমি তাই ভাবতাম। একদিন বিকেলে রান্নাঘরে কাজ করছিলাম, সুমিত্র তখন অফিসের কাজে বাইরে। অয়ন এসে মইও, বৌদি, আজ খুব খিদে পেয়েছে, কিছু ভালো কিছু বানিয়েছ নাকি? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, তোর পছন্দের আলু পোস্ত আর ডাল করেছি, খেয়ে যাবি? ও বলল, না, আমি তো একটু পরেই টিউশন যাব, তুমি বরং আমার জন্য একটু চা করে দাও, আর সাথে কিছু বিস্কুট। আমি চা বানাতে বানাতে দেখছিলাম অয়ন রান্নাঘরের দরজায় হেলান দিয়ে আমাকে দেখছিল। ওর চোখ দুটোতে সেদিন যেন এক অন্যরকম ঝলক দেখেছিলাম। আমিও অবশ্য তখন অত গুরুত্ব দিইনি। চা দিতে গিয়ে আমার হাতটা সামান্য কেঁপে গিয়েছিল, আর ও আলতো করে আমার হাতটা ধরে বলেছিল, কি হলো বৌদি, ঠান্ডা লাগছে নাকি? ওর ওই আলতো স্পর্শে আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গিয়েছিল। আমি হাতটা তাড়াতাড়ি সরিয়ে নিয়েছিলাম। সেদিনের পর থেকেই ওর সাথে আমার আচরণে কেমন যেন একটা দ্বিধা চলে এসেছিল। সুমি যেদিন বাড়ি থেকে চলে যেত, অয়ন সেদিন যেন আরও বেশি কাছাকাছি আসত। রাত বাড়লে আমার ঘরের দিকে ওর আসা যাওয়া বাড়ত, কখনো জলের অজুহাতে, কখনো বইয়ের অজুহাতে। আমার ঘরটা ছিল বাড়ির শেষ প্রান্তে। রাতের বেলা বাড়িতে আর কেউ থাকতো না, সুমি তো বাইরে থাকতো, শ্বশুর শাশুড়িও গ্রামে থাকতেন। মাঝে মাঝে আমি একা লাগলে ফোন করতাম অয়নকে। ও এসে বসত, গল্প করত, আমার মনের কথা শুনত। ওর উপস্থিতি আমার ভেতরের শূন্যতাটা পূরণ করত। এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম। অয়ন দৌড়ে এসেছিল, বৌদি, একা আছো? ভয় পাচ্ছ নাকি? অন্ধকারে টর্চের অল্প আলোয় আমি ওর মুখটা দেখতে পাচ্ছিলাম না। ও আমার হাতটা ধরে বলেছিল, ভয় পেও না বৌদি, আমি আছি তো। ওর হাতের উষ্ণতা সেদিন আমাকে অন্য এক আশ্রয় দিয়েছিল। সেই প্রথমবার আমার মনটা যেন এক অন্য রকম নির্ভরতা খুঁজে পেয়েছিল। আমরা দুজনে নিস্তব্ধ অন্ধকারে বসেছিলাম, কথা বলছিলাম না, শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দই শুনতে পাচ্ছিলাম। ওর শরীরের ঘ্রাণ, ওর উষ্ণতা আমার সমস্ত অনুভূতিকে যেন নাড়িয়ে দিচ্ছিল। ধীরে ধীরে এই নির্ভরতা গভীর হতে শুরু করল। অয়ন আমার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠল। আমার সব দুঃখ, সব অভিমান ওকেই বলতাম। ও মন দিয়ে শুনত, সান্ত্বনা দিত। কখনো কখনো আমার কপালে আলতো করে হাত রেখে বলতো, চিন্তা করো না বৌদি, সব ঠিক হয়ে যাবে। ওর এই স্পর্শ, এই যত্ন
আমার কাছে বড্ড মূল্যবান মনে হতে লাগলো। আমার ভেতরের একা মিতুটা যেন এতদিন ধরে একটা আশ্রয় খুঁজছিল, আর অয়নকে পেয়ে সে আশ্রয় খুঁজে পেয়েছিল। কিন্তু এই আশ্রয় যে সমাজের চোখে পাপ, একটা অন্যরকম সম্পর্ক, তা আমি বুঝতে পারছিলাম। আমার মন বলতো এটা ঠিক নয়, কিন্তু ওর কাছাকাছি এলে আমার মন যেন কোনো বাধা মানত না। ওর সাথে গল্প করতে, ওর চোখে চোখ রাখতে আমার ভালো লাগতো। আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু কি করব, আমার মন তো ওর প্রতিই টানছে। একদিন দুপুরবেলা সুমি তখন কলকাতায় অফিসের কাজে, অয়ন কলেজের বন্ধুদের সাথে দেখা করে বাড়ি ফিরছিল। আমি ভাত খাচ্ছিলাম, ও এসে বলল, বৌদি কি খাচ্ছ? আমিও খাবো। আমি বললাম, আয় বসে পড়। ও আমার ঠিক পাশেই বসলো। আমার পাতে হাত দিয়ে এক খাবলা ভাত তুলে মুখে দিতেই আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও হেসে বলল, বৌদি তোমার হাতের রান্না অমৃত, খুব ভালো লাগছে। সেদিন ওর হাতের স্পর্শ আমার মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছিল। ওর চোখ দুটো যেন আমাকে কি বলতে চাইছিল। আমি দ্রুত খাওয়া শেষ করে উঠে গিয়েছিলাম। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য পথের দিকে এগিয়ে যাচ্ছি, যে পথটা হয়তো আমার জন্য নিরাপদ নয়। আস্তে আস্তে আমাদের এই সম্পর্কটা এক অন্য রূপ নিতে শুরু করলো। অয়ন আর আমার মধ্যে কথা বলার ধরন বদলে গেল। ও যেন আমার চোখের ভাষা বুঝতে শুরু করেছিল, আর আমি ওর। সুমি যখন বাড়ি থাকতো না, তখন যেন আমরা আরও বেশি কাছাকাছি আসতাম। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, অয়ন আমার ঘরের দরজায় টোকা দিত। আমি দরজা খুলতেই ও নিঃশব্দে ভেতরে আসতো। আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। কখনো সে গল্প অয়নের ভবিষ্যৎ নিয়ে, কখনো আমার জীবনের অপূর্ণতা নিয়ে। ওর হাতটা কখনো আমার হাত ছুঁয়ে যেত, কখনো আমার চুলের উপর দিয়ে আলতো করে চলে যেত। সেই স্পর্শগুলো কোনোদিনও আমাকে অস্বস্তি দেয়নি, বরং একটা গভীর শান্তি এনে দিত। আমাদের সম্পর্কটা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল। এটা হয়তো শারীরিক সম্পর্ক ছিল না, কিন্তু আবেগের দিক থেকে এটা অনেক গভীর ছিল। আমি ওর চোখে চোখ রাখলে আমাদের দুজনের মনের কথা যেন পরিষ্কার হয়ে যেত। এক রাতের কথা স্পষ্ট মনে আছে। আমরা দুজনে বসেছিলাম, গল্প করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। গোটা বাড়ি অন্ধকার। অয়ন আমার হাত ধরে বলল, বৌদি অন্ধকারে তো ভয় লাগছে না? আমি বললাম, না, তুমি থাকলে আমার কিসের ভয়। ও আমার হাতটা ধরে আরও শক্ত করে ধরল। সেদিন ওর হাতের স্পর্শে আমি যেন নিজেকে সম্পূর্ণ ওর কাছে সমর্পণ করে দিয়েছিলাম। যদিও কোনো শারীরিক ঘনিষ্ঠতা ছিল না, তবুও সেই স্পর্শই ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। কিন্তু এই গোপন আনন্দ, এই চুরি করা মুহূর্তগুলো আমার মনে এক গভীর অপরাধবোধ তৈরি করছিল। আমি জানতাম যা করছি তা সম্পূর্ণ ভুল। সমাজের চোখে আমি পাপী। সুমিত্র হয়তো আমার ভালো স্বামী নয়, কিন্তু সে তো আমাকে ভালোবাসে, আর আমি তার ছোট ভাইয়ের সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করছি। নিজের প্রতি আমার ঘৃণা হতে শুরু করলো। ঘুম আসতো না রাতে। অয়নকে দেখলে আমার বুকটা ধুকপুক করত। ওর চোখের দিকে তাকানোর সাহস পেতাম না। একদিন অয়নকে বললাম, অয়ন এসব কি হচ্ছে রে? আমরা কি ভুল করছি? ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, বৌদি ভালোবাসা কি ভুল হতে পারে? তুমি তো জানো আমি তোমাকে কতটা। ও কথাটা শেষ করতে পারিনি। আমি ওর মুখটা চেপে ধরেছিলাম। চুপ কর অরণ, এসব কথা বলা ঠিক নয়। কিন্তু আমার ভেতরটা যেন ভেঙে যাচ্ছিল। আমি ওর থেকে দূরে থাকতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। ওর আকর্ষণ, ওর যত্ন আমাকে বারবার ওর কাছে টেনে আনছিল। একদিন সুমিত্র বাড়িতে ফিরেছিল। আমি অবাক হয়েছিলাম, ও হঠাৎ কেন ফিরল? আসলে ওর ছুটি ছিল, আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল। আমি ভয় পেয়েছিলাম। অয়ন তখন বাজারে গিয়েছিল। সুমিত্র আমাকে দেখে বলল, মিতু কি হয়েছে? তোমাকে কেমন যেন মনমরা লাগছে। আমি মিথ্যে বলেছিলাম, না গো, শরীরটা ভালো নেই। সেদিন রাতে অয়ন যখন ঘরে ফিরল, আমি ওর চোখের দিকে তাকাতে পারিনি। একটা অস্বস্তি, একটা চাপা ভয় আমাদের দুজনের মধ্যে কাজ করছিল। সুমিত্র যখন বাড়িতে থাকতো, অয়ন আমার থেকে দূরে থাকতো। ও যেন আমাদের এই গোপন সম্পর্কটা সকলের থেকে লুকিয়ে রাখতে চাইছিল। ওর এই সাবধানী আচরণ আমার খারাপ লাগতো। মনে হতো যেন ও সত্যি আমাকে ব্যবহার করছে, কিন্তু আবার মনে হতো ও কি আমাকে ভালোবাসে না? এসব প্রশ্নের উত্তর আমি পেতাম না। এক রাতের বেলা অয়ন আমার ঘরে এলো। সুমিত্র তখন গভীর ঘুমে। অয়ন ফিসফিস করে বলল, বৌদি তোমাকে দেখতে না পেলে আমার খুব কষ্ট হয়। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখ দুটোতে সেদিন এক অন্য রকম যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। আমি ওকে বললাম, অয়ন এসব বন্ধ করা উচিত, এটা ভুল। ও আমার হাত ধরে বলল, কি ভুল? আমি তোমাকে ভালোবাসি বৌদি। আমার চোখের জল সেদিন আর বাঁধ মানেনি। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। সেদিনের জড়িয়ে ধরাতে কোনো কামকতা ছিল না, ছিল শুধু দুজনের অপূর্ণ ভালোবাসা, দুজনের নীরব কান্না। আমি সেদিন বুঝতে পেরেছিলাম এই সম্পর্কটা চলতে পারে না। এটা আমাদের দুজনের জীবনই নষ্ট করে দেবে। পরের দিন সকালে আমি অয়নকে বললাম, অয়ন তোর যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস, তাহলে তোকে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে, এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আমি বলেছিলাম, আমাদের এই সম্পর্কটা কোনোদিনও স্বীকৃতি পাবে না। এটা শুধু কষ্ট বাড়াবে। তুই তোর নিজের জীবনে এগিয়ে যা, নতুন করে বাঁচতে শেখ। অয়ন সেদিন অনেক কেঁদেছিল। আমি ওর চোখে জল দেখতে পারিনি, কিন্তু আমি জানতাম এটাই ঠিক সিদ্ধান্ত। আমার মনটা সেদিন ভেঙে গিয়েছিল, কিন্তু আমি জানতাম এটাই আমাদের দুজনের জন্য ভালো।
2 দিন পরেই অয়ন শহরে একটা চাকরির জন্য চলে গেল। সেদিনের পর থেকে আমি আর ওর সাথে কথা বলিনি। ও আমাকে মাঝে মাঝে ফোন করত, কিন্তু আমি ধরতাম না। আমি জানতাম আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আজও আমি সুমিত্রর সাথে এই বাড়িতেই থাকি। আমার সেই অতীতের স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে ফেলে। সেই দিনগুলো যেন আমার জীবনের এক কালো অধ্যায়। অয়নের স্মৃতি আজও আমার মনে আসে, কিন্তু আমি জানি যা হয়েছে তা ভুল ছিল। আমি আমার মনকে বোঝাতে চেষ্টা করি, ভালোবাসার পথ সবসময় সরল হয় না। কখনো কখনো মন এমন পথে চলে যায় যা সমাজের চোখে ঠিক নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হয় কোন পথে আমাদের শান্তি আছে। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সেই সম্পর্কের দায়ভার বহন করাটা খুব কঠিন। আর কিছু সম্পর্ক এমন হয় যা শুধু দুঃখ আর কষ্টই দেয়। তাই জীবনের এই কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয়, যা হয়তো সাময়িকভাবে কষ্ট দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শান্তি এনে দেয়। ভালোবাসাটা যেন একটা পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করতে ভেবেচিন্তে পা ফেলুন, কারণ জীবনের প্রতিটি মোড়েই লুকিয়ে থাকে নতুন এক সিদ্ধান্ত, আর তার সাথেই জড়ো থাকে আমাদের আগামী দিনের সুখ বা দুঃখ।